নমস্কার, দেখছেন কি খবর বাংলা। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। শুরুতে একটা ছবি দেখাবো আপনাদের। ট্রেনে ধূমপান নিষেধ আমরা সবাই জানি, কিন্তু তাতে থোড়াই কি আর খোদ কর্তাদের। নিজের সেলুন কারের মধ্যে আয়েশ করে সিগারেটে সুখ টান দিতে দেখা গেল আসানসোলের ডিআরএম এন.কে সচানকে। এ বিষয়ে পরিষ্কার করে কিচ্ছু বলতে চায়নি রেল কর্তৃপক্ষ। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। সেলুন কারের মধ্যে বসে রয়েছেন সচান এবং তিনি ডিআরএম আসানসোল ডিভিশনের একজন কর্তা। তিনি কিভাবে ট্রেনের মধ্যে বসে ধূমপান করেন, যেখানে তারাই নিয়মের রক্ষক, একটা বড় প্রশ্ন তুললো এই ছবি। আমাদের প্রতিনিধি বাসুদেব চট্টোপাধ্যায় আমার সঙ্গে রয়েছে। বাসুদেব, এটা কি করে সম্ভব? নিশ্চয়ই সচানের সঙ্গে তোমরা কথা বলার চেষ্টা করেছো, কোনো রিয়াকশন? না, উনি কোনো কথাই বলতে চাননি, সরিয়ে দিয়েছেন এবং আমাদের ছবি তোলা যেই দেখেছেন উনি ছবি তোলা হচ্ছে তখনই তারপরে আর সামনে আসেননি। এবং তারপরে আমরা সেই ব্যাপার নিয়ে আমরা আসানসোলের যিনি পিআরও তার সঙ্গে কথা বলেছি, কিন্তু ওনাকে আমরা বলিনি যে আমরা কি জন্য জিজ্ঞেস করছি। আমরা জিজ্ঞেস করেছিলাম যে সিগারেট যে পান করা হয় ট্রেনের মধ্যে বা স্টেশনে, তার রেলের যে কি নিয়ম আছে। তো উনি জাস্ট নিয়মটা আমাদের জানিয়েছেন যে 200 টাকা ফাইন আছে, না দিলে পরে আরপিএফ তাকে ধরে জিআরপির হাতে তুলে দেওয়া হবে এবং ক্রিমিনাল অফেন্সের মামলা হবে, এরকম তিনি বলেছেন। এরকম একটা নিয়ম আছে, কিন্তু তা সত্ত্বেও এবং বারবার বলা সত্ত্বেও এবং বিভিন্ন জায়গায় ডিআরএম নিজে নিয়মের কথা বলছেন, কিন্তু ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার নিজেই নিয়ম মানছেন না, তো নিজেই নিয়ম মানছেন না। এবং তিনি তারপরে আমাদের ছবি যে তোলা হয়ে গেল, হঠাৎ করে কন্ট্রোল থেকে যে সেলুন যে গাড়িতে উনি ছিলেন, যে সেলুন গাড়িটাতে, সঙ্গে সঙ্গে সেই গাড়িটা স্টার্ট হয়ে গেল এবং তিনি ইন্সপেকশনের জন্য অন্যদিকে বেরিয়ে চলে গেলেন। তারপরে আর কোনোভাবেই তিনি কোনো সাংবাদিকের ফোন তুললেন না এবং তারপরে কিছু বললেনও না। এবং আসানসোলের পিআরওর সঙ্গে একেবারেই তুমি যে কথা বলছো বাসুদেব, তার সঙ্গে কথা বলেছিলে তুমি, একবার শোনা যাক কি বলছেন পিআরও। রেল প্রেমিসেসের মধ্যে যে যাত্রী সাধারণ এ তো প্রযোজ্য, মানে ধরুন কোনো রেল আধিকারিক যদি করছে কিংবা রেল কর্মচারী করছে, তার জন্যও এটা প্রযোজ্য না শুধু যাত্রীদের জন্য? না, এই বিষয়ে আমি ঠিক এটা বলতে পারবো না, এটা আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে। নিয়ম অনেক রয়েছে, কিন্তু সেই নিয়মের তোয়াক্কা করছে না খোদ কর্তারাই, যাদের ওপর দায়িত্ব নিয়ম যাতে ঠিকঠাক পালন করা হয়। বাসুদেব আমার সঙ্গে রয়েছে। বাসুদেব, এরপর তো খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, সাধারণ যাত্রীরা যদি এই কাজটা করতে যান, কর্তৃপক্ষ কি বলবেন তাদের? দেখুন, সাধারণ যাত্রীরা ট্রেনের মধ্যে কেন, বাথরুমের মধ্যেও যদি বাই চান্স সিগারেট দেখতে পাওয়া যায়, আরপিএফ এর কর্মীরা যদি দেখে ফেলে, তখন সঙ্গে সঙ্গে তাকে প্রথমে ট্রেন থেকে নামিয়ে আরপিএফ নিজের ইয়েতে নিয়ে যায়, নিজের অফিসে নিয়ে যায়, তাকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়। ফাইন নেওয়ার জন্য সিস্টেম যে আছে, অফিসার আসবে তারপরে ফাইন নেবে, বিভিন্নভাবে হেনস্থা করা হয়। ট্রেন মিস হয়ে যায়, তারপরে যে কি হয় সেই যাত্রী যে ভোগে তিনি সেই বলতে পারে। এবং এরকম ঘটনা কিন্তু প্রায় দেখা যায় বিভিন্ন স্টেশনে এরকম ঘটনা ঘটছে। আর আজকে যিনি রেলের আসানসোল রেল ডিভিশনের যিনি একদম কর্তা, যিনি ডিআরএম, তিনি যেভাবে একদম যাত্রীদের সামনে দেখা যাচ্ছে, সবার সামনে প্রকাশ্য যেভাবে ধূমপান করছিলেন, সেটা কিন্তু একবারেই যে করা উচিত নয়, সেটা নিজেও বুঝতে পেরে কিন্তু সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে সরে যান। এবং তারপরে দেখা যায় যে পুরো রেল প্রশাসনের মধ্যে একটা এমন একটা প্রতিক্রিয়া শুরু হয় যাতে এরকম ঘটনা এরা কিভাবে আটকানো যায় সেটারও ব্যবস্থা বিভিন্নভাবে করা হয়। কিন্তু দেখা যায় যে এরকম ঘটনা ঘটার পরে রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে। বাসুদেব, অনেক ধন্যবাদ। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, নিজের সেলুন কারের মধ্যে বসে ট্রেনের মধ্যে সিগারেটে সুখ টান দিচ্ছেন ডিআরএম, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, যিনি পদস্থ জায়গা দখল করে রেখেছেন, যার ওপর ন্যস্ত রয়েছে নিয়ম ঠিকঠাক করে যাতে পালন হয় সেই দায়িত্ব, তিনি দেখভাল করছেন, তিনিই নিয়ম ভাঙছেন। এই প্রশ্ন তো উঠছেই, তাহলে যাবতীয় নিয়ম কি শুধুই সাধারণ যাত্রীদের জন্য, কর্তা ব্যক্তিদের জন্য নয়? এবার চোখ রাখা যাক শপথের খবরে। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শপথ নেবেন 42 জন মন্ত্রী। গত মন্ত্রিসভার সব হেভিওয়েটই এবারও মন্ত্রী হচ্ছেন। কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তৃণমূলের প্রথম বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় দুজনেই মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন। তৃণমূল সরকারের দ্বিতীয় মন্ত্রিসভায় মালদা বাদে বাকি সব জেলায় প্রতিনিধিত্ব থাকছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় মন্ত্রিসভায় হেভিওয়েটরা সকলেই তাঁদের দ্বিতীয় ইনিংস শুরু করার সুযোগ পাচ্ছেন। ফের মন্ত্রী হচ্ছেন অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়। আগের মতোই মন্ত্রিসভার বৈঠকে দেখা যাবে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসুদের। জ্যোতিপ্রিয় মল্লিক, গৌতম দেব, পূর্ণেন্দু বসু আবার মন্ত্রী হচ্ছেন। মন্ত্রিসভায় থাকছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়, মলয় ঘটক। জাভেদ খান, সাধন পাণ্ডে, শশী পাঁজাদের মতো হেভিওয়েটদের এবারও মন্ত্রিসভায় দেখা যাবে। তৃণমূলের সবাই জানেন কলকাতার মেয়র নেত্রীর ব্যক্তিগত পছন্দের তালিকায় একেবারে ওপরের দিকে। এবার মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সহকর্মী হিসেবে কাজ করবেন শোভন চট্টোপাধ্যায়।
রাজনৈতিক মহলের মতে কলকাতার সব আসনে তৃণমূল প্রার্থীদের জয়ের পেছনে অন্যতম কারণ পুরো পরিষেবা নিয়ে সাধারণ মানুষ খুশি। মেয়রের মন্ত্রিত্ব লাভ তারই পুরস্কার। মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন তৃণমূলের প্রথম বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেবের স্বচ্ছ ভাবমূর্তির ওপর নেত্রী এবার ভরসা রাখলেন বলেই তৃণমূলের অন্দরের খবর। ভোটের আগে শুভেন্দু অধিকারীকে মন্ত্রী করার কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম পর্বের পর 2 মেদিনীপুরে তৃণমূলের সংগঠন বিস্তারে শুভেন্দু অধিকারীর ভূমিকা অস্বীকার করার জায়গা নেই। মুর্শিদাবাদের দায়িত্ব পেয়ে অধীর চৌধুরীর জেলাতেও ঘাসফুল ফুটিয়েছেন শুভেন্দু। মন্ত্রী করে তাকে পুরস্কার দিলেন মমতা। তাকে নিয়ে নানা রকম জল্পনা ছিল, অনেকবার ডানা ছাঁটাও হয়েছে তার। তবে নেত্রীর ইচ্ছে শেষ পর্যন্ত বড় চাকরিটা বেঁচেই গেল। গৌতম দেবকে বাদ দিলে দার্জিলিং জেলার সমতলে তৃণমূলের সংগঠন মার খাবে। অশোক ভট্টাচার্যকে আটকানোর মতন কেউ থাকবেন না, এই ভাবনা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় গৌতম দেবকে ফের মন্ত্রিসভায় জায়গা দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং বেচারাম মান্না দুজনেই বাদ পড়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় মন্ত্রিসভায় সিঙ্গুরের কোনো প্রতিনিধি থাকছেন না। দলের কোনো বিধায়ক না থাকায় মন্ত্রিসভায় মালদার প্রতিনিধিত্ব থাকছে না। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। জোট না হলে এই আসন পাওয়া বা অবস্থান বিক্ষোভ করা যেত কিনা আদৌ সন্দেহ। ধর্মতলা সমাবেশ মঞ্চ থেকে মন্তব্য সূর্যকান্ত মিশ্রের। একটা এগিয়ে অধীর চৌধুরীর বক্তব্য, বিধানসভার ভেতরে বাইরে জোট বেঁধে আগামী দিনে আন্দোলন চলবে। সভামঞ্চ থেকে ঘোষণা হলো আগামী দিনের কর্মসূচিও। অবস্থানের দ্বিতীয় দিন মঞ্চে একসঙ্গে অধীর সূর্য, সঙ্গে শরিক নেতা ও কংগ্রেস বিধায়করা। সভা শুরু হয়েছিল চড়া সুরে। বক্তৃতার শুরু থেকে সেই সুর আরও চড়ালেন সূর্যকান্ত মিশ্র। ভোটের ফল ধরে ধরে তৃণমূলকে আক্রমণ, অভিযোগ তুললেন বিজেপির সঙ্গে গোপন সমঝোতার। বিজেপির সভাপতিকে নির্বাচিত করবার জন্য, রাজ্য সভাপতিকে নির্বাচিত করার জন্য তৃণমূলের ভোট 6,000-7,000 কমে গেল, আর ঠিক গিয়ে ওখানে পড়লো। আর ভবানীপুরে যেখানে বিজেপি এই গত বিধানসভায় সর্বোচ্চ ভোট পেয়েছিল, 1 নম্বর জায়গায় ছিল, সেই বিজেপি ভবানীপুরে তাদের ভোট কমে গেল হুড়ুর করে, আর মুখ্যমন্ত্রীর ভোটটা হুড়ুর করে বেড়ে গেল। এবার এলো জোট প্রসঙ্গ। আগে অনেকবার জোটের প্রাসঙ্গিকতা তুলে ধরেছেন, এবার আরো এক ধাপ এগিয়ে স্বীকার করলেন জোট না হলে এই অবস্থাতে পৌঁছানো কঠিন হতো। মনে করে মানুষের জোট যদি না হতো, কংগ্রেস, এনসিপি, জেডিইউ ওদের শক্তি কম এখানে, কিন্তু বামপন্থী দ্বারা মিলে যদি আমরা একসঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই না করতাম, পশ্চিম বাংলায় আজকে এই অবস্থানটাও আমাদের সংগঠিত করবার মতো কোন শক্তি থাকতো না। আমরা এখানে অবস্থানে আছি কারণ আমরা মানুষের জোটের প্রতিনিধিত্ব করি। জোট নিয়ে সিপিএম রাজ্য সম্পাদক যখন বলছেন, মঞ্চে তখন উপস্থিত অধীর চৌধুরী। তিনিও জানিয়ে দিলেন আগামী দিনে জোটকে সামনে রেখেই লড়াই চলবে। নির্বাচন হয়ে গেছে, কিন্তু জোটের ভবিষ্যৎ জোট আমরা প্রমাণ করে সংঘবদ্ধভাবে আন্দোলনে সামিল হতে চলেছি এবং সামিল হয়েছি। এই আন্দোলন শুধুমাত্র ওয়াই চ্যানেলের সীমাবদ্ধ থাকবে না, এই আন্দোলন চলবে কাকদ্বীপ থেকে কুচবিহার, এই আন্দোলন চলবে দীঘা থেকে দার্জিলিং। তৃণমূলের কাছে হেরে গেছে জোট, তারপর ঘরে বসে শোক করা তো দূরের কথা, নেতাদের কখনো ছুটতে হয়েছে হাসপাতালে, কখনো আক্রান্তদের পাশে। বামেদের হিসেবে ঘর ছাড়া প্রায় 4,000, তার মধ্যেও অবস্থানের জমায়েতে খুশি দুদরফের নেতারাই। বহু বছর পর রাজ্যে একটি সরকার শপথ নিতে চলেছে, যে শপথ মঞ্চে উপস্থিত থাকছেন না বিরোধী দলের একজন বিধায়কও। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা।